সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের সেকেন্ড পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই চ্যানেলে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওটা মিস করেছো, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দিব। তোমরা সেইটা দেখে আসলে এই ভিডিওটা খুব সহজে বুঝতে পারবা। অর্থাৎ এই ভিডিওটা আগের ভিডিওর সাথে রিলেটেড। যে তুমি ওই ভিডিও না দেখে এটা দেখো, তাহলে কিন্তু তুমি কিচ্ছু বুঝবে না। কারণ আমি প্রথম পর্বেতে এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, ইভেন হচ্ছে এটা কীভাবে চিনতে পারবা, কীভাবে করতে পারবা শর্টকাটে, সবগুলো আমি সেইখানে আলোচনা করছিলাম। তো আজকে এই ভিডিওতে আমরা সেই ভিডিওর যে বাকি অংশ রয়ে গেছে, অর্থাৎ ওইখানে আমি 3টা রুলস আলোচনা করছিলাম, এইখানে আরও 3টা রুলস তোমাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিওতেই আমরা 3টা রুলস নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা 4, 5 এবং 6 নম্বর এই 3টা রুলস নিয়ে আলোচনা করব। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি A to Z মনোযোগ সহকারে দেখবা। দেখো বন্ধুরা, এখানে 4 নম্বর যে রুলস, সেইখানে দেখো সিম্পল সেন্টেন্সে হলো বিং বা হ্যাভিং। অর্থাৎ যদি তুমি কোনো সেন্টেন্সে বিং বা হ্যাভিং দেখো, তাহলে বুঝবা সেটা সিম্পল সেন্টেন্স। সেটাকে যখন তুমি কমপ্লেক্সে নিবা, তখন তোমাকে অ্যাজ অথবা সিন্স ইউজ করতে হবে। তোমাদের গত ভিডিওতে বলছিলাম আমি যে কমপ্লেক্স সেন্টেন্স মানে হলো 2টা ক্লজ থাকবে। আর ক্লজ মানে কি? ক্লজ মানে হলো সাবজেক্ট প্লাস ভার্বের সমন্বয়। অর্থাৎ যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে সেটা একটা ক্লজ হয়। অর্থাৎ যতবারই সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে ততবার ক্লজ হবে। তো সেই ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সে যখন তুমি 2টা ক্লজ করবা এবং তার সাথে একটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট কনজাংশন লাগবে। তার মানে যদি তুমি কখনো ভিং বা হ্যাভিং দেখো, তাহলে সেটা কমপ্লেক্সে নেওয়ার সময় তোমাকে সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে অ্যাজ অথবা সিন্স ব্যবহার করতে হবে। তারপর কম্পাউন্ডে নেওয়ার সময় তোমাকে 2টি ক্লজের মাঝখানে অ্যান্ড ইউজ করতে হবে। তো দেখো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। তার আগে আমরা একটু কথা বলে নিই যে কখন বিং বা হ্যাভিং এগুলো ব্যবহার করব। দেখো বন্ধুরা, নিচে লেখা আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। অর্থাৎ এই ভিভার্বগুলো এম, ইজ, আর, ওয়াজ, আর এই 5টা ভিভার্ব যদি থাকে, সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হচ্ছে বিং। যদি তুমি উল্টা করো তাহলে হবে বিং থাকলে হবে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তারপর দেখো নিচে হ্যাভ, হ্যাজ, হ্যাড, যেটাকে হ্যাভ ভার্ব বলা হয়। হ্যাভ ভার্ব থাকলে তোমার হবে হ্যাভিং। তো আশা করছি বুঝতে পারছো। এবার দেখো আমরা প্র্যাকটিক্যাল করি, তাহলে বুঝতে পারবা। আমাদের এক্সাম্পলে যেটা আছে সেটা হলো অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট কাম হিয়ার। বন্ধুরা, এখানে কুড নট বানানটা ভুল আছে, COULD কুড হবে, ঠিক আছে, কুড নট। অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট কাম হিয়ার, যেহেতু সে অসুস্থ, হি কুড নট কাম হিয়ার, সে এখানে আসতে পারে নাই। এখন বন্ধুরা একটু খেয়াল করো, তুমি বুঝবা কিভাবে এটা কোন সেন্টেন্স আছে। তোমাদেরকে বলে দিয়েছিলাম গতকালকে আমি, কোনো সেন্টেন্সে যদি 2টা ক্লজ থাকে এবং তার সাথে যদি একটি সাবঅর্ডিনেট কনজাংশন হয়, অ্যাজ, সিন্স, ইফ এগুলো থাকে, সেই ক্ষেত্রে সেটা হবে কি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে খেয়াল করে দেখো হি ওয়াজ ইল, এখানে সাবজেক্ট এবং ভার্ব আছে। হি একটা সাবজেক্ট, ওয়াজ একটা ভার্ব, তার মানে একটা ক্লজ। আবার দ্বিতীয় পাশে দেখো হি কুড, হি একটা সাবজেক্ট, কুড একটা ভার্ব, অর্থাৎ আবারও সাবজেক্ট ভার্ব মানে আরেকটা ক্লজ। অর্থাৎ যতবারই সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে ততবারই একটা ক্লজ হয়। তোর মানে কি এখানে 2টা ক্লজ আছে। তার মানে এখানে হি ওয়াজ ইল একটা ক্লজ এবং হি কুড নট কাম হিয়ার এই একটা ক্লজ, টোটাল 2টা ক্লজ। এবং তার সাথে একটা সাবঅর্ডিনেট কনজাংশন আছে, সেটা হলো কি অ্যাজ। তো আমরা প্রথম পর্বেতে তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে কোনগুলো সাবঅর্ডিনেট কনজাংশন। তোমরা যারা মিস করেছো তারা অবশ্যই প্রথম পর্বটা দেখে আসবা, তাহলে এটা খুব সহজে বুঝতে পারবা। তো যেহেতু এখানে 2টা ক্লজ আছে এবং একটা সাবঅর্ডিনেট কনজাংশন আছে, তার মানে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা করব হচ্ছে মূলত সিম্পল সেন্টেন্স। এখন বন্ধুরা, সিম্পল সেন্টেন্সে করবা, তোমাদেরকে আগে একটু কথা বলে নিই। তো সিম্পল সেন্টেন্সে হচ্ছে তোমাকে একটা ক্লজ রাখতে হবে এবং আরেকটা ক্লজকে তোমাকে ভাঙতে হবে। সিম্পল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী এরকম, যখন তুমি কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে করবা, তখন তোমাকে একটা ক্লজ রাখতে হবে এবং আরেকটা ক্লজকে ফ্রেজ বানাইতে হবে। ফ্রেজ মানে কি? যেখানে কোনো সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে না, সাবজেক্ট থাকবে না এবং প্রিন্সিপাল ভার্ব থাকবে না।
তার মানে কি একটু দেখো, আমরা যদি এটা করি তাহলে অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট কাম হিয়ার। এইখানে দুইটা ক্লজের মধ্যে আমি কোন ক্লজটা রাখবো আর কোন ক্লজটা রাখবো না সেটা তোমাকে আগে ডিসাইড করতে হবে। দেখো বন্ধুরা, এইখানে মনে রাখবা কমপ্লেক্স সেন্টেন্সে যেটার মধ্যে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, অর্থাৎ যেই ক্লজের মধ্যে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে সেইটা তুমি ভাঙবা, আর যেটার মধ্যে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে না সেটা তোমার ভাঙার দরকার নেই। তার মানে আমি অবশ্যই এই প্রথম অংশটুকু ভাঙবো, অ্যাজ হি ওয়াজ ইল। এটাকে ভেঙে যদি আমি ফ্রেজ বানাইতে পারি তাহলে কিন্তু আমার সিম্পল হয়ে যাবে। কারণ আমাদের নিয়ম অনুযায়ী কী বলে, দুইটা ক্লজ থাকলে দুইটা ক্লজের একটা ক্লজকে তোমার ফ্রেজ বানাই দেবো। তার মানে আমরা বানাই দেখো, সিম্পল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী সেখানে কোনো সাবঅর্ডিনেট কনজাংশন রাখা যাবে না। তার মানে আমাদের এখানে এই যে অ্যাজটা দেখতে পাচ্ছ, প্রথমেই অ্যাজটা বাদ হয়ে যাবে। অ্যাজের পরে দেখো এখানে আছে হি, সাবজেক্ট। আমরা জানি সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট হয় না, ফ্রেজ বানানোর সময় সাবঅর্ডিনেট কনজাংশন বাদ যাবে, সাবজেক্টও বাদ যাবে। তো এখানে সাবঅর্ডিনেট কনজাংশন অ্যাজ সেটা বাদ এবং সাবজেক্ট ওয়াজটা বাদ। তারপর মধ্যে এখানে যে ওয়াজ ইল এইটুকু তোমার নিতে হবে। এইটুকু তুমি কীভাবে নেবা, দেখো উপরে লেখা আছে, সেটা হলো এম ইজ আর ওয়াজ এর থাকলে তোমাকে ব্যবহার করতে হচ্ছে বিং, এবং হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে ব্যবহার করতে হচ্ছে হ্যাভিং। এখানে যেহেতু ওয়াজ আছে মানে এম ইজ আর ওয়াজ এর, এই জন্য আমি এখানে ব্যবহার করলাম হচ্ছে বিং। এখানে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকতো তাহলে ব্যবহার করতাম হচ্ছে কি হ্যাভিং। তার মানে কি অ্যাজ বা সিন্স দেখলেই তোমাকে সেখানে বিং বা হ্যাভিং একটা ইউজ করতে হবে। যদি এম ইজ আর ওয়াজ এর থাকে তাহলে বিং, আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং। তারপর ইলের ইল। তারপর তোমাদের আগেই বলছিলাম যে এই বাকি ক্লজটা আছে সেখানে আমি কোনো হাত দেবো না, সেটা যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো। তাহলে কি হি কুড নট কাম হিয়ার। তোমার এইটাই মূলত মূল বিষয়। দুইটা ক্লজ থাকলে তুমি কোন ক্লজটাকে ভাঙবা আর কোন ক্লজটাকে ভাঙবা না, এইটা যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য সিম্পল পানি। আমি আবার বলি, কমপ্লেক্স সেন্টেন্সে যখন দুইটা ক্লজ থাকবে ওইটাকে সিম্পল নেওয়ার সময় যেটার মধ্যে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে তুমি সেটা ভাঙবা। এটার মধ্যে সাবঅর্ডিনেট কনজাংশন ছিল বাম পাশে, মানে অ্যাজ হি ওয়াজ ইল, অ্যাজ ছিল, এই অ্যাজেরটা আমি ভেঙে ফেলছি। ঠিক আছে, এবার দেখো কম্পাউন্ড কী বলছে। উপরে যে তুমি যদি সূত্র পড়ো তাহলে পড়বা বিং হ্যাভিং, কমপ্লেক্স হবে অ্যাজ বা সিন্স একটা দিলেই হবে, আর কম্পাউন্ডে দুইটা ক্লজের মাঝখানে অ্যান্ড দিতে হবে। তো এখানে দেখো দুইটা ক্লজ, একটা হচ্ছে হি ওয়াজ ইল এবং আরেকটা হচ্ছে হি কুড নট কাম হিয়ার। যদি এটাকে আমরা কম্পাউন্ড করি দেখো বন্ধুরা, এখানে হি অ্যাজ বাদ যাবে, অ্যাজ বাদ যাওয়ার পরে সাবঅর্ডিনেট কনজাংশন বাদ দিয়ে আপনাকে কোঅর্ডিনেট কনজাংশন লিখতে হবে। আমি আবার বলি, সাবঅর্ডিনেট কনজাংশনকে বাদ দিয়ে কোঅর্ডিনেট লিখতে হবে। আর কোঅর্ডিনেটের অবস্থান কোথায়, মাঝখানে, দুইটা ক্লজের মাঝখানে। আর সাবঅর্ডিনেট কনজাংশনের অবস্থান হচ্ছে দুইটা ক্লজের আগে, মানে শুরুতে হইতে পারে। ঠিক আছে, তো দেখো এখানে কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে আমরা ব্যবহার করবো। আমরা লিখলাম হি ওয়াজ ইল, দেখো এটা লিখে ফেললাম প্রথম ক্লজটা। তারপর মাঝখানে কমার পরিবর্তে অ্যান্ড লিখবো, ওই যে অ্যাজের পরিবর্তে, এবং তারপরে যেই ক্লজটা যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। এখন এটা তুমি এভাবে লিখতে পারো, হি ওয়াজ ইল অ্যান্ড কুড নট কাম হিয়ার। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে যদি দুইটা সাবজেক্ট একই রকম হয়ে যায় সেই ক্ষেত্রে আমি একটা সাবজেক্টকে বাদ দিতে পারি। আশা করছি বুঝতে পারছো। এবার রুলস পাস দেখো, রুলস পাসে যদি দেখো কোনো সিম্পল সেন্টেন্সে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, সেই ক্ষেত্রে তোমাকে কমপ্লেক্স করার সময় তোমাকে ইফ ইউ ডু নট লিখতে হবে। উইদাউট থাকলে ইফ ইউ ডু নট তুমি মুখস্থ করে ফেলো। এখানে উইদাউট থাকলে কমপ্লেক্স হবে ইফ ইউ ডু নট, আর কম্পাউন্ড হবে হচ্ছে কি অর। সহজ না, অর মানে তুমি বুঝতে পারতেছো, দুইটা ক্লজের মাঝখানে অর বসে দিবে। এতক্ষণ সব কিছু আমরা অ্যান্ড পাইছি, এই ফার্স্ট অফ অল একটা পাইলাম কি অর। তো এবার দেখো আমরা উদাহরণ করি। আমি আবার বলি, তুমি এই সূত্রটা এভাবে মুখস্থ করো বাড়িতে, উইদাউট ইফ ইউ ডু নট এবং অর, উইদাউট ইফ ইউ ডু নট আর হচ্ছে কি অর, এমনি ভাষায় মুখস্থ করবা। উইদাউট থাকলে ইফ ইউ ডু নট আর হচ্ছে অর। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, এখানে যদি আমরা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে উইদাউট লার্নিং ইংলিশ ইউ কান্ট স্পিক উইথ ফরেনার্স। যে তুমি ইংলিশ শেখা ব্যতীত বিদেশিদের সাথে কথা বলতে পারবে না। বন্ধুরা প্রথমে আমরা চলো এটা ইন্ডিকেট করি যে এইটা কোন সেন্টেন্স। খেয়াল করে এখানে উইদাউট আছে, তুমি তো সূত্র দেখা মাত্রই বলতে পারবা। এখানে উইদাউট থাকা মানে সেটা সিম্পল সেন্টেন্স, মানে প্রিপোজিশন থাকা মানে কোনো সেন্টেন্স যদি প্রিপোজিশন দিয়ে শুরু হয় বা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয় তাহলে সেটা নিঃসন্দেহ সেটা হলো কি সিম্পল সেন্টেন্স।
এছাড়াও তুমি দেখতে পারো এখানে একটা ক্লজ আছে, দেখো সিম্পল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী একটা ক্লজ থাকবে। তো দেখো এখানে ইউ একটা সাবজেক্ট, ক্যান একটা ভার্ব, তার মানে এই পাশে ক্লজ আছে, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, এটা ক্লজ। আর এই পাশে দেখো উইদাউট লার্নিং ইংলিশ, এখানে কোনো সাবজেক্ট ভার্ব নাই, তার মানে এটা ক্লজ, এটা একটা ফ্রেজ। তো ফ্রেজ এবং ক্লজ, একটা ফ্রেজ এবং একটা ক্লজ থাকে কোথায়? সিম্পল সেন্টেন্সে, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। এখন আমরা করব হচ্ছে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্সের নিয়ম অনুযায়ী কী বলছে দেখো, একটু উপরে সূত্র দেখে ফলো করো। এখানে বলছে উইদাউট, উইদাউট থাকলে তুমি এখানে লিখবা ইফ ইউ ডু নট। তো দেখো এখানে এই যে উইদাউটের পরিবর্তে আমি লিখে দিলাম হচ্ছে কি ইফ ইউ ডু নট, এইটুকু থাকবে। ইফ ইউ ডু নট কিসের পরিবর্তে? উইদাউটের পরিবর্তে। তারপরে বন্ধুরা একটু খেয়াল করো, আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ব লাগবে, তাই না? এখানে সাবজেক্ট কিন্তু অলরেডি চলে আসছে ইউ, এবার একটা প্রিন্সিপাল ভার্ব লাগবে। এখানে লার্নিং ভার্বের সাথে আইএনজি, সেখান থেকে যদি আমি আইএনজি বাদ দিয়ে দিই তাহলে সেটা প্রিন্সিপাল ভার্ব হয়ে যাবে। তোমাদেরকে যেটা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে তোমাকে প্রিন্সিপাল ভার্বকে যদি ফ্রেজ বানাইতে হয় তাহলে তুমি আইএনজি করে দিলে ফ্রেজ হয়ে যাবে। আবার যদি ফ্রেজ থেকে প্রিন্সিপাল ভার্ব করো তখন সেখানে আইএনজি যুক্ত যে ভার্বটা আছে সেখান থেকে আইএনজি বাদ দিলেই সেটা প্রিন্সিপাল ভার্ব হয়ে যাবে। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে লার্ন, লার্নিংয়ের থেকে আইএনজি বাদ দিলে লার্ন হয়ে গেছে, আর ইংলিশের ইংলিশ। তাহলে ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ, তারপরে যা আছে তা বসাই দিবা, ইউ ক্যান্ট স্পিক উইথ ফরেনার্স। অর্থাৎ যখন তুমি সিম্পল থেকে কমপ্লেক্সে করবা, যখন যেইখানে তোমার ফ্রেজ থাকবে সেইখানে তোমার কাজ করতে হবে। এখানে দেখো ফ্রেজ আছে উইদাউট লার্নিং ইংলিশ, তার মানে এই ফ্রেজটাকে আমাকে বানাইতে হবে ক্লজ। তো দেখো আমি এই যে এই পাশে আমি ক্লজ বানাই দিলাম, এই যে ইংলিশ পর্যন্ত, আর ওইটা যা আছে তাই বসাই দিলাম। তোমাকে মূল টেকনিক এটাই ফলো করতে হবে, যদি সিম্পল থেকে কমপ্লেক্স করো তাহলে ফ্রেজকে বানাইতে হবে ক্লজ, আবার যদি কমপ্লেক্স থেকে সিম্পল বানাও তাহলে ক্লজরে বানাইতে হবে কি ফ্রেজ। তোমাকে ফ্রেজ এবং ক্লজের ভালোভাবে জ্ঞান রাখতে হবে, যেটা আমি প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম। তো তারপরে যদি এইটাকে আমরা যদি কম্পাউন্ড করি সেটা কত সহজ একটু দেখো। তো তুমি জানো কম্পাউন্ডের নিয়ম অনুযায়ী সাবজেক্ট যদি উভয় পাশে একই রকমই হয় তাহলে তুমি সেই ক্ষেত্রে একটা সাবজেক্ট বাদ দিতে পারো। দেখো এখানে আমাকে প্রথম পাশে কোনো সাবজেক্ট নাই, তো আমি আর এখানে প্রথম পাশটা নিলাম না, ঠিক আছে? সিম্পল থেকে কম্পাউন্ড সহজ। তোমার এখানে যা থাকবে প্রিপোজিশনটা বাদ দিয়ে দিবা আর আইএনজি বাদ দিয়ে দিবার সাথে, লার্নিংয়ের সাথে আইএনজি বাদ দিলে হয় লার্ন ইংলিশ। আর এই দেখো উইদাউটের পরিবর্তে উপরে রুলসে বলছে এখানে বসাতে হবে অর, কমার পরিবর্তে বসে দিব অর, ইউ ক্যান্ট স্পিক উইথ ফরেনার্স। একেবারে সহজ, তাই না? এবার বন্ধুরা আমাদের লাস্ট রুলস, 6 নম্বর রুলস। এই রুলসগুলো যদি তুমি আমি যেভাবে পড়াই সেভাবে মনে রাখতে পারো, তুমি পরীক্ষাতে মাস্ট বি অ্যান্সার করতে পারবা। তুমি সারা জীবন সিম্পল থেকে কমপ্লেক্স করার নিয়ম, আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার নিয়ম এইভাবে করলে তোমার মাথা জ্যাম হয়ে যাবে। যদি এইভাবে মনে রাখতে পারি যে বক্স আকারে সুন্দর করে একটা থাকলে তোমার তিনটা মনে পড়বে। যেমন আমাদের 6 নম্বর রুলস কি, সিম্পল সেন্টেন্স যদি ইনস্পাইট অফ থাকে সেক্ষেত্রে কমপ্লেক্স হবে হচ্ছে দো বা অল দো, একটা দিলেই হবে। আর কম্পাউন্ড হবে কি বাট, তার মানে আমি 3টা পেয়ে গেছি, অ্যান্ড অর বাট। 3টা রুলস কিন্তু আমার চলে আসছে পরীক্ষাতে, মূলত এখান থেকে আসে, এর বাইরে কিন্তু আসে না। তোমরা এই 6টা রুলসই ভালো করে করবো, তাহলে এই 6টা রুলস থেকেই তোমার এই যে সামনের এসএসসি পরীক্ষা সেখান থেকে আসবে, আমি শিওর দিয়ে বললাম। তো এটা কীভাবে পড়বা? এটা পড়বা ইনস্পাইট অফ দো আর হচ্ছে বাট, ইনস্পাইট অফ দো বাট, এটা মুখস্থ করে ফেলবা। ইনস্পাইট অফ দো বা অল দো বাট, ইনস্পাইট অফ দো আর হচ্ছে কি বাট। তো এইবার একটু দেখি আমরা একটু করি। এবার দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, যদিও সে গরিব সে হচ্ছে কি সৎ। এখন এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স সেটা আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে। বন্ধুরা একটু দেখো এখানে দো আছে, তুমি তো দো দেখার মাত্রই করে ফেলতে পারবে এটা কমপ্লেক্স। তারপরে দেখো আমরা সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী চিনি, যেহেতু তোমরা আগের ক্লাসটা পাওয়ানোর জন্য। এখানে হি ইজ পুয়ার অর্থাৎ হি একটা সাবজেক্ট, ইজ হলো একটা ভার্ব, তার মানে সাবজেক্ট এবং ভার্বে মিলে হয় একটা ক্লোজ, তার মানে এখানে একটা ক্লোজ। আবার কমার পরে দেখো হি একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব, তার মানে আবারও একটা সাবজেক্ট একটা ভার্ব, তার মানে আরেকটা ক্লোজ। তার মানে এখানে ক্লজ কটা বলো তো? 2টা ক্লজ, এবং এই 2টা ক্লজের সাথে একটা অতিরিক্ত কি হিসাব আছে? দো আছে। আমরা জানি ইফ, অ্যাজ, সিন্স, হোয়েন, দো, অলদো, সো দ্যাট, হু, হুইচ, এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। যেই সেন্টেন্সে 2টা ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে সেটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে আমরা বলতে পারি এটা হলো কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এখন বন্ধুরা এই কমপ্লেক্স থেকে এবার তুমি নিবা সিম্পলে। তো এখন আমরা এটাকে যদি সিম্পল সেন্টেন্স করি তাহলে এটা কেমন হবে, তাই না?
সিম্পল সেন্টেন্সে নিয়ম অনুযায়ী আমরা জানি সেখানে ক্লজ থাকবে একটা, আর আরেকটাকে ফ্রেজ বানাতে হবে। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ আছে দুইটা। তুমি একটু খেয়াল করো, এখানে দো হি ইজ পুয়ার, এখানে হি ইজ পুয়ার একটা ক্লজ, আবার হি ইজ অনেস্ট একটা ক্লজ। এখন এই দুইটা ক্লজ থেকে আমাকে একটা ক্লজকে ভাঙতে হবে। এখন বন্ধুরা কোন ক্লজটা ভাঙবা? তো আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম যার মধ্যে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে তুমি সেটা ভাঙবা। এখানে দো হি ইজ পুয়ার, এই যে হি ইজ পুয়ার এইটুকুর মধ্যে দো আছে, অর্থাৎ এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন। তার মানে আমি এই ক্লজটাকে ভাঙবো। তো এই ক্লজটাকে যদি ভাঙি, আমরা জানি দোয়ের পরিবর্তে এখানে হবে ইনস্পাইট অফ। ওই যে রুলস অনুযায়ী দেখো, দোয়ের পরিবর্তে ইনস্পাইট অফ। তারপরে বন্ধুরা তুমি জানো যে সিম্পল সেন্টেন্সে কোনো প্রকার সাবজেক্ট বসবে না, তার মানে এখানে আছে হিটা আমার বাদ হয়ে যাবে। তারপর ইজ অক্সিলারি ভার্ব আছে, মনে রাখবা অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ এর থাকলে তার পরিবর্তে বসবে বিং, এবং হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তার পরিবর্তে হবে হচ্ছে হ্যাভিং। এখানে যেহেতু এম ইজ আর ওয়াজ এর একটা আছে, যেমন ইজ আছে, এই জন্য আমাকে এখানে ব্যবহার করবো হচ্ছে বিং। তারপরে পুয়ারের পুয়ার, তাহলে ইনস্পাইট অফ বিং পুয়ার। তারপরে সেকেন্ড ক্লোজটা যা আছে দেখো আমি তাই লিখলাম হি ইজ অনেস্ট, কারণ আমরা জানি একটা ক্লজ আমাকে রাখতে হবে। তো এই যে দ্বিতীয় ক্লজ আমি যা আছে তাই রেখে দিলাম, আর একটা ক্লজ প্রথম ক্লজটাকে ভেঙে আমি সেটাকে ফ্রেজ বানিয়ে দিয়ে ফেললাম, তাহলে আমার হয়ে গেছে সিম্পল। এবার এটাকে যদি আমি কম্পাউন্ড তৈরি করি, তাহলে আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সের নিয়ম অনুযায়ী দুইটা ক্লজের মাঝখানে একটা বাট বসিয়ে দিব। এখানে দেখো প্রথম ক্লজটা হচ্ছে হি ইজ পুয়ার, এখানে হি ইজ পুয়ার দিলাম, আর দোয়ের পরিবর্তে দুইটা ক্লজের মাঝখানে আমি এই যে বসে দেবো বাট, আর এরপরে লাগবে হচ্ছে অনেস্ট। এখানে তুমি লিখতে পারো হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এখানে দুইটা সাবজেক্ট একই রকম থাকার কারণে আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে যখন দুইটা সাবজেক্ট একই রকম থাকবে তখন তুমি যে কোনো একটা সাবজেক্টকে বাদ দিতে পারো। এখানে যেহেতু দুইটা সাবজেক্ট একই রকম, এই জন্য আমি দ্বিতীয় সাবজেক্টটা বাদ দিয়ে ফেললাম, হয়ে গেছে আমার কম্পাউন্ড। তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকের স্পেশাল ভিডিও। তো এর আগে 3টা রুলস এবং আজকে 3টা রুলস, টোটাল তোমাদের 6টা রুলস নিয়ে আমি আলোচনা করেছি, এবং আমি আশাবাদী তুমি যদি এই 6টা রুলস মনোযোগ সহকারে ভালো করে করতে পারো তাহলে তুমি পরীক্ষাতে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড দিতে পারবা। আমি আবারও বলছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গাইডে বা অন্যান্য টিচারের কাছে যেভাবে পড়ছো সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম, আবার কমপ্লেক্সকে কম্পাউন্ড করার নিয়ম। সেই ক্ষেত্রে তোমার অনেকগুলো রুলস তৈরি হয়ে যায়, বাট আমি তোমাদেরকে যেভাবে এখানে দিয়েছি বক্স আকারে, সেই ক্ষেত্রে তোমার দেখো খুব প্যারা কম মনে হয়। অর্থাৎ প্রত্যেকটা বক্স তোমার মনে থাকবে যে কোন বক্সে কেমন। অর্থাৎ একটা উদাহরণ যখন তুমি দেখবে তখন তুমি ভাববা এটা কোন বক্সের আওতায়, তখন ওই বক্সের প্রত্যেকটা লেখা তোমার মনেই আসবে। মানে তোমার কাছে মনে হবে মাত্র 6টা রুলস, আর তুমি যদি ওইভাবে পড়ো তাহলে 318টা রুলস হয়ে যাবে বা আরও বেশি হয়ে যাবে। এই জন্য আমার এই ভিডিওটা আমি মনে করি যে তোমার মনে রাখতে পারবা। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমার অনেক উপকার আসছে। যদি উপকার আসে তাহলে অবশ্যই তোমার কাছে আমার রিকোয়েস্ট রইল তুমি ভিডিওটা শেয়ার করবা। তো পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।